কি রে নবাবের বেটি, বেলা যে হয়ে গেল, এখনো তোর বিছানা থেকে ওঠবার নাম গন্ধটুকু নেই। বলি কাঁথা কম্বল মুড়ি দিয়ে এখনো কি শুয়ে থাকবি নাকি? বাসনগুলো কে মাজবে? বাইরে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। ওঠ বলছি, শিগগির ওঠ। বাইরে যে এখনো অনেক কুয়াশা মা। এত সকাল সকাল কল পাড়ে গিয়ে বাসন কোসন মাজবো? আর একটু ঘুমাই না মা। এই শীতের মধ্যে বিছানা ছেড়ে উঠতে যে মন চাইছে না। তা মন কেন চাইবে? তা তুই যদি উঠে বাসন কোসন গুলো না মাজিস, তবে কি আমি মাজবো? নাকি এই সকালে মোনা মাজতে যাবে? না না মা, ও তো ছোট মানুষ, ও কেন মাজতে যাবে? যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। এমন সময় রূপার ঘরে মোনা আসলো। কি হয়েছে মা? সকাল সকাল তুমি এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? আমার যে ঘুমটাই ভেঙে গেল। আহারে, দেখলি দেখলি, তোর জন্য আমার মেয়েটার এমন সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। মা আমার লক্ষ্মী মা, যাও মা, তাড়াতাড়ি কম্বল মুড়ি দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো দেখি। মা, এই শীতের সকালে না আমার গরম গরম খিচুড়ি খেতে বড্ড ইচ্ছা করছে। আজ তুমি একটু খিচুড়ি রান্না করো না মা। আমার মেয়েটা মুখ ফুটে খিচুড়ি খেতে চেয়েছে, আর আমি বুঝি তা রান্না করব না? তাই কখনো হয়? আমি এক্ষুনি গরম গরম খিচুড়ি রান্না করে আনছি। যা মা, তুই বরং ঘরে যা। ঠিক আছে মা, আমি ঘরে যাচ্ছি। আরে এই রূপা, তুই তাড়াতাড়ি যা। কলপারে বাসন কোসন গুলো সব পড়ে আছে, চট করে মেজে ফেল দেখি। যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি। আহ, কি ঠান্ডা! এই কনকনে শীতের মধ্যে মা আমাকে বাসন কোসন গুলো মাজতে পাঠালো, আর নিজে ঠিকই মোনাকে নিয়ে গরম কম্বলের ভেতর শুয়ে আছে। আজ যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে এমন কুয়াশার মধ্যে কিছুতেই আমাকে বাসন কোসন মাজতে পাঠাতো না। মা, ও মা, তুমি কেন আমাকে একা ফেলে রেখে চলে গেলে মা? দিদি ভাই, ও দিদি ভাই, তোমার মুখখানা অমন কালো হয়ে আছে কেন? বাইরে এত ঠান্ডা, আর এই কনকনে ঠান্ডায় তুমি কি না কলের পাড়ে এসেছ? তা বলি দেখো, আবার না জ্বর এসে যায়। দাদু ভাই, মা বলেছে বাসন কোসন গুলো তাড়াতাড়ি মেজে ফেলতে, তাই তো আমি কলপাড়ে এসেছি বাসন কোসন মাজতে। দাদু ভাই, মায়েরা কি শুধু নিজের আপন মেয়েদেরই ভালোবাসে? সৎ মেয়েদের একটুও ভালোবাসে না? বলো না দাদু ভাই। বাসে বাসে, সবাই তো আর এক হয় না। দেখবে আর কটা দিন যেতে দাও না, মোনার মাও দেখবে তোমাকে মোনার মতোই ভালোবাসবে। মিথ্যে কথা, মোনার মা কখনো আমাকে ভালোবাসবে না। জানি, আমি সব জানি। এমন সময় সরলার সেখানে আগমন হয়। দাদু ভাই আর নাতনি মিলে কি গল্প হচ্ছে শুনি? এত সকাল সকাল কলের পাড়ে দাদু আর নাতনি মিলে কি এমন আলোচনা চলছে? আর বলো না সরলা, দেখো না বৌমা এই ছোট মেয়েটাকে দিয়ে সকাল সকাল বাসন কোসন মাজাচ্ছে, তাও এই কনকনে ঠান্ডায়। বৌমাকে কত করে বললাম, মা মরা মেয়েটাকে একটু আদর যত্ন করো, কিন্তু কে শোনে কার কথা? যা বলেছেন চাচা, রূপার মা থাকলে কি আর আজ এমন হতো? হ্যাঁ গো, আমি বুড়ো মানুষ, রোজ রোজ ঘরে এমন অশান্তি করতে কার ভালো লাগে বলো দেখি? সে আর বলতে চাচা, আপনি আর কি করবেন বলুন? কপাল, সবই আপনার কপাল। যাও দাদু ভাই, তুমি বরং ঘরে যাও। এই ঠান্ডায় এভাবে আর দাঁড়িয়ে থেকো না, পরে না আবার তোমার শরীর খারাপ হয়। হ্যাঁ রে মা, যাই, আমি বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম করি,
তুইও তাড়াতাড়ি চলে আসিস কেমন? বেশি দেরি করিস না। ঠিক আছে দাদু ভাই। এই বলে দাদু ভাই চলে যেতে থাকলো। হাঁটতে হাঁটতে তো অনেকটা পথ পেরিয়ে এলাম। কই, কোথাও তো নিম গাছ দেখতে পাচ্ছি না। এদিকে নিম পাতা না নিয়ে গেলে যে মা বকবে আমাকে। যাই, একটু ওদিকটায় গিয়ে দেখি। ওই তো পেয়েছি পেয়েছি। যাই, ওই নিম গাছটা থেকেই কটা নিম পাতা পেড়ে নিয়ে যাই। তাড়াতাড়ি করি, নয়তো আবার এক্ষুনি সন্ধ্যা নেমে যাবে। এই বলে রূপা নিম গাছ থেকে কটা নিম পাতা পেরে নিল। এমন সময় বটগাছের নিচ থেকে একজন ভিক্ষুকের কাশির শব্দ ভেসে আসে। যা বাবা, কারোর কাশির শব্দ পাচ্ছি বলে মনে হচ্ছে, কিন্তু এখানে তো। এই বলে রূপা এদিক ওদিক তাকাচ্ছে, আর এমন সময় সে দেখতে পেল একটু দূরেই একটা বড় বটগাছের নিচে একজন ভিক্ষুক খালি গায়ে বসে আছে আর কাশছে। ও মা, ওটা কে? গ্রামের শেষ মাথায় এই ঠান্ডায় বটগাছের নিচে একা একাই বা বসে আছে কেন? যাই তো ওনার কাছে গিয়ে দেখি। কে আপনি? এভাবে একা এখানে বসে আছেন কেন? আমি আমি তো এখানেই থাকি। এই বট গাছের নিচেই যে আমার ঘর। তুই কে রে মা? আর একা একা এখানে কি করছিস? আমি আমি তো রূপা। এই গ্রামেই আমি থাকি। আমার সৎমা আমাকে নিম পাতা আনতে পাঠিয়েছিল, তাই তো আমি এখানে নিম পাতা নিতে এসেছি। তা তুমি এই ঠান্ডায় কি করছো? আর একটু পরেই তো সন্ধ্যা নেমে যাবে। এই খালি গায়ে তোমার শীত করছে না? শীত? শীত করলেই বা কি করব বল মা? আমাকে দেখার মতন যে কেউ নাই, আর খালি গায়ের কথা বলছিস? জামা কোথায় পাবো? কাপড়ই বা কোথায় পাবো রে? গরম কম্বলই বা কোথায় পাবো বল দেখি? কেন, তোমার কি কিছুই নেই? এই ঠান্ডার মধ্যে তুমি খালি গায়ে থাকলে তো তোমার আরো বেশি কাশি হবে। তোমার যে শরীর খারাপ করবে। আমি ভিক্ষুক মানুষ, আমার কথা কে ভাবে বল দেখি? আমার আবার শরীর খারাপ। যা মা, তুই বরং বাড়ি যা। দেরি হইলে মা আবার তোরে বকাঝকা করবে। কিন্তু আর কোনো কিন্তু করিস না। যা, তুই নিম পাতাগুলা নিয়ে বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আজ তবে আমি এলাম। এ কথা বলে রূপা চলে যায়। মা, ও মা। এসেছে এসেছে, নবাবের বেটি এসেছে। কয়টা নিম পাতা আনতে পাঠিয়েছিলাম, আর তুই কিনা বিকাল গড়িয়ে সেই রাত করে এলি। সারা বিকেল টই টই করে এদিক ওদিক ঘুরেছিস, তাই না রে? না মা, না। আমি পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও কোনো নিম পাতা পাইনি মা। শেষমেশ গ্রামের শেষ প্রান্তে ওই বড় বট গাছটার পাশেই দেখি একটা নিম গাছ। ওখান থেকেই তো নিম পাতা আনতে আনতে আমার এত সময় লেগে গেল। হয়েছে হয়েছে, আর আমাকে এত কাহিনী বলতে হবে না, বুঝলি? দে নিম পাতাগুলো দে দেখি। এই নাও মা। হয়েছে মালতী, মেয়েটাকে আর বকাবকি করো না তো। মেয়েটা অত দূর থেকে তোমাকে নিম পাতাগুলো এনে দিয়েছে। যাও, তুমি বরং এগুলো ভেজে খাও। মরণ, মেয়ের জন্য একেবারে ভালোবাসা উতলে উতলে পড়ছে। যাকগে, এই নিম পাতাগুলো খেলে যদি আমার শরীরের ম্যাজ ম্যাজ করাটা ছাড়ে। যাই, এগুলোকে নিয়ে তাড়াতাড়ি ভেজে ফেলি। এই বলে মালতী নিম পাতাগুলোকে নিয়ে চলে গেল। মারে, তুই হাঁটতে হাঁটতে অত দূর গিয়েছিলি এ নিম পাতা আনতে? তোর জন্য যে আমার বড্ড কষ্ট হয় রে মা। তুমি কষ্ট পেও না বাবা। জানো আজ কি হয়েছে? কি হয়েছে? আজকে আমি যখন গ্রামের শেষ থেকে নিম পাতা পাড়ছিলাম, তখন জানো
পাশেই একটা বড় বট গাছের নিচে দেখতে পেলাম একজন লোক। এই শীতের মধ্যে সে খালি গায়ে বসে আছে। লোকটা নাকি ভিক্ষুক। জানো বাবা, লোকটার না শরীরটাও ভালো নেই। কি বলছিস কি রে? ওদিকটায় তো কোনো মানুষের আনাগোনা সহজে পাওয়াই যায় না। ওখানে কি না একজন ভিক্ষুক বসে আছে, তাও আবার খালি গায়ে বট গাছের নিচে। তাই তো বলছি বাবা। জানো, আমার না ওনাকে দেখে অনেক মায়া হয়েছে। এই শীতের মধ্যে কেমন খালি গায়ে বসেছিল আর ঠান্ডাতেও কাশছিল, কিন্তু কোনো গরম জামা নেই, গরম কম্বল নেই। লোকটা যে বড্ড অসহায় বাবা। হ্যাঁ রে মা, আমরা দুটো খেয়ে পড়ে বেঁচে আছি। আমরাই বা কি করতে পারি বলতো? সবই ওপরওয়ালার ইচ্ছে। বাবা, আমি বলি কি, আমাদের তো অনেকগুলো গরম কম্বল আছে। এর থেকে একটা কম্বল যদি আমি কালকে সকালবেলা নিয়ে ওনাকেই দিয়ে আসি, উনি যে বড় খুশি হবে বাবা। এই কনকনে ঠান্ডায় কি খালি গায়ে থাকা যায় বলো? বলো না বাবা। ঠিকই বলছিস রে তুই মা। মানুষ হয়ে মানুষের বিপদের দিনে যদি একটু পাশে দাঁড়াতে না পারি, তাহলে যে নিজেই নিজের কাছে ছোট হয়ে যাব। তুই এক কাজ করিস, কাল সকালে বরং আমি তোকে একটা গরম কম্বল দেব। দেবে বাবা, সত্যি দেবে? কিন্তু মা। মায়ের কথা এত চিন্তা করিস না, ও কিছু জানতে পারবে না। আমি সবটা সামলে নেব, বুঝলি? ঠিক আছে বাবা, তাহলে কাল সকালে গিয়ে আমি কম্বলটা ওনাকে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে আসিস। যা, এখন তুই ঘরে যা মা। আচ্ছা বাবা, যাচ্ছি। কেমন আছো তুমি? খালি গায়ে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? কি রে মা, তুই আজ আবার এখানে এসেছিস? আজও কি তোর মা তোকে নিম পাতা নিতে পাঠিয়েছে নাকি? না না, আজ আমি নিম পাতা নিতে আসিনি। আমি তো এসেছি তোমার কাছে। আমার কাছে? আমার কাছে তোর কি চাই? যাই যাই, তাড়াতাড়ি বাজারগুলো নিয়ে বাড়ি যাই। ও মা, ওটাকে রে? দেখে তো জগেশের মেয়ে রূপা মনে হচ্ছে। ও এখানে কি করছে? বিষয়টা তো দেখতে হচ্ছে। যাই, আমি বরং ওই গাছটার পেছনে লুকিয়ে পড়ি। এরপর নরেশ গাছের পেছনে লুকিয়ে পড়ল। তুমি তো এই ঠান্ডায় বড্ড কষ্ট করছো। তোমার একটাও গরম কম্বল নেই। তোমার এমনিতেই শরীর ভালো না, তার উপর আবার খালি গায়েও বসে আছো। তাই তো আমি তোমার জন্য গরম কম্বল নিয়ে এসেছি। এই নাও, ধরো। এটা আমার জন্য তুমি এটা এনেছো? বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কিন্তু তোমার মা যদি জানতে পারে, তবে যে উনি তোমারে অনেক বকাবকি করবেন। সে নিয়ে তুমি ভেবো না, আমার মা জানতে পারবে না। আর বাবা বলেছে মাকে বাবা সামলে নেবে। তুমি এই গরম কম্বলটা এখন থেকে গায়ে দিয়ে রাখবে, বুঝলে? তাহলে তোমার আর ঠান্ডা লাগবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তুমি যে আমারে কত বড় উপকার করলে সে তুমি নিজেও জানো না। ওপরওয়ালা তোমার মঙ্গল করুক। দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে নরেশ। বটে, তোর মা বুঝি কোনোদিন জানতে পারবে না জগের সামলাবে মালতীকে? দাঁড়া না দাঁড়া, আমি এখনই যাচ্ছি জগেশের বাড়িতে, গিয়ে মালতীকে সব সত্যি বলে দেব। এরপর দেখব তুই আর তোর বাবা মালতীর হাত থেকে কি করে বাঁচিস। এরপর নরেশ জগেশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে গেল। আমি এখন থেকে মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব, কেমন? এসো এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। তাহলে আজ আমি চললাম। ওদিকে মা আবার আমাকে ঘরে না পেয়ে এদিক ওদিক ডাকাডাকি করবে। আচ্ছা ঠিক আছে। তবে এলাম। এই বলে রূপা চলে গেল। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো নাকি?
শিগগিরই একবার এদিকে এসো দেখি। কি গো নরেশ দাদা, এত সকালবেলা তুমি আমাদের বাড়িতে? তা কি নিয়ে এমন জরুরি তলব তোমার, বলো দেখি। বলছি বলছি, সব বলছি তোমাকে, একটু সবুর করো দেখি। আগে বলো তো রূপা কোথায়? তুমি এই সকাল সকাল রূপার খবর দিতে এসেছো দাদা? তুমিও না, আছে কোথাও এদিক ওদিক, কোথায় আর যাবে? হ্যাঁ হ্যাঁ, এদিক ওদিকই কোথাও হবে একটা। কেন রে নরেশ, তোর রূপার কাছে কি কাজ? তাই বুঝি জগেশ, তুই জানিস না তোর মেয়ে রূপা কোথায়? বৌদির কাছ থেকে কি আড়াল করছিস? আড়াল করছে? কি বলছো কি দাদা? কি আবোল তাবোল বলছিস নরেশ? আমি আবোল তাবোল বলছি? শোনো বৌদি, তোমার গুণধর স্বামী আর তার মেয়ে কি করেছে জানো? কি করেছে কি? আজ সকালে আমি বাজার করে ফিরছিলাম গ্রামের শেষ প্রান্ত দিয়ে, তো হঠাৎ দেখি গ্রামের শেষে বড় বট গাছটার নিচে রূপা দাঁড়িয়ে আছে, হাতে একটা কম্বল নিয়ে। কম্বল? কি বলছো কি তুমি দাদা? সে আর বলতে বৌদি, ওই বট গাছটার নিচে একটা ভিক্ষুক থাকে। দেখলাম রূপা ওই ভিক্ষুকটাকে কম্বলটা দিয়েছে। তুমি কি কিছুই জানো না বৌদি? না দাদা, আমি তো সবেমাত্র তোমার থেকে সব শুনলাম। তাই তো বলি, সকাল সকাল মেয়েটা গেল কই? আসুক, আজকে ও বাড়ি আসুক, ওকে আজ আমি আর আস্ত রাখবো না। এমন সময় রূপা বাড়িতে প্রবেশ করলো। বাবা, ও বাবা। এসেছিস? তুই এসেছিস? তা এতক্ষণ কোথায় ছিলি শুনি? আমি আমি তো ওই দিকটাই ছিলাম। দেখলে তুমি, তোমার মেয়ে কেমন মিথ্যা কথা শিখেছে নিজে চোখে দেখলে? নিজের মাটা তো মরে গেছে, এখন এই আপদটাকে আমার ঘাড়ে দিয়ে গেছে। বলি সত্যি কথাটা তুই বলবি? আহ মালতী, ছেড়ে দাও না ওকে। কি বললে? ও বুঝেছি বুঝেছি, তুমিও তো এর সাথে জড়িত আছো, তাই মেয়েকে বাঁচাবার চেষ্টা করছো, তাই না? চোর কোথাকার, নিজের ঘর থেকে কম্বল চুরি করে রাস্তার ধারের ভিক্ষুককে দেওয়া হচ্ছে। আর কত কি চুরি করেছিস বল, এক্ষুনি বল বলছি। না মা, অমন করে বলো না। আবার ঠাস ঠাস কথা, দাঁড়া, তোর হচ্ছে দাঁড়া। এই বলে মালতী এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল উঠানের একপাশে একটা লাঠি পড়ে আছে। সে লাঠিটা তুলে এনে রূপাকে মারতে যাবে, আর এমন সময় জগেশ এসে লাঠিটা ধরে ফেলে। এইটা দিয়ে আজ তোকে চুরি করার মজা বোঝাবো, এবার দেখ কেমন লাগে। থামো মালতী, থামো, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি, আর না। ভুলে যেও না, এই বাড়ি আমার, এ বাড়ির প্রত্যেকটা জিনিস আমার। আরে রূপার কোনো দোষ নেই এখানে, আমি রূপাকে কম্বলটা দিয়েছিলাম ওই ভিক্ষুককেই দেওয়ার জন্য। ও বুঝলুম, চোরের মায়ের আবার বড় গলা। একদম বেশি কথা বলবে না মালতী, এই শেষবারের মতন বলে দিলাম। তুমি দিনের পর দিন আমার এই ছোট্ট মেয়েটার সাথে অন্যায় করে গেছো। আমি কিচ্ছু বলিনি, মুখ বুজে সব সহ্য করে গেছি। রূপা যেমন তোমার মেয়ে নয়, তেমনি মোনাও কিন্তু আমার মেয়ে নয়। আমি কি কখনো মোনাকে অবহেলা করেছি? বৌমা, আজ যদি রূপার মা বেঁচে থাকতো আরো দেখতো তুমি ওর এই ছোট্ট মেয়েটার গায়ে হাত তুলতে যাচ্ছ, ও কি কোনোদিন মেনে নিতে পারত? তুমি যা করতে বলো এই ছোট্ট মেয়েটা সব কিছু করে দেয়, তোমার কোনো কথার অবাধ্য হয় না। এই ছোট্ট মেয়েটাকে দিয়ে তুমি সারা বাড়িতে কাজ করাও, তাও রূপা মুখ বুজে সব কাজ করে যায়, একটাও টু শব্দও করে না। বাবা একদম ঠিক বলেছে। রূপার বাবা হয়েও আমি ওর পক্ষ নিয়ে একটা কথা বলিনি। তবে আজ তুমি আমাকে আর থামাতে পারবে না। রূপা ইচ্ছা করে কম্বলটা দিতে চাইনি, আমি রূপাকে জোর করছিলাম কম্বলটা দিয়ে আসার জন্য। এতে রূপা একা দোষী নয়। দেখেছ বৌমা, জগেশ তো বলল এখানে রূপার কোনো দোষ নেই, আর তুমি শুধু শুধু পুরোটা না শুনেই রূপার গায়ে হাত দিতে যাচ্ছিলে।
রূপা তো তোমারই মেয়ের মতো। রূপা তো মোনাকে কত ভালোবাসে। বুঝেছি বাবা, বুঝেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কি করতে যাচ্ছিলাম। চিচি, আমাকে ক্ষমা করে দে রূপা মা। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। না মা, অমন করে বলো না। না রে রূপা, ওরা যা বলেছে একদম ঠিক বলেছে। আমি আর কোনোদিন তোর সাথে এমন অন্যায় করব না। আমি যে আমার সব ভুল বুঝতে পেরেছি। আমাকে আর একটা সুযোগ দাও তোমরা, দেখবে আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। এই তো চাই আমি। তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এই তো অনেক। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার যে বড্ড শখ তুমি এই সংসারটাকে এক সুতোয় বেঁধে রাখবে, তবেই না আমাদের সংসারটা হাসি আনন্দে ভরে উঠবে। রাখবো বাবা, রাখবো। আজ থেকে আমি তাই করব। আপনাদের এ নিয়ে আর ভাবতে হবে না। আয় রূপা মা, আমার কাছে আয়। মা আমার লক্ষ্মী মা। সকাল থেকে এক টানা বৃষ্টি পড়ে চলছে, চারদিকে নীরবতা। আমি অফিসের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছি। অনেক দিন হলো গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। বৃষ্টির মাঝে ছোট একটা খাবার হোটেল চোখে পড়ল। আসুন দাদারা, গরম গরম পাকোড়া লুচি নিয়ে যাও, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। লোকটির কাছে যেতেই আমি একটু অবাক হলাম। তার চোখ দুইটা রক্তের মতো লাল। লোকটি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কি দাদা, আপনাকে লুচি পাকোড়া ভাজা দেব নাকি? বৃষ্টির মাঝে এগুলো খেতে মজাই আলাদা। সারাদিন তেমন কিছু পেটে পড়েনি। তোমার লুচি পাকোড়া ভাজা খেতে কেমন দেখি, অনেকদিন হলো এই লুচি পাকোড়া খাইনি। এই নিন দাদা। তা আপনি থাকেন কোথায়? এই তো বলাই দাদার পরের বাড়িটাতে আমি থাকি। লোকটি আমার দিকে অবাক নয়নে তাকিয়ে বলল, আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি নতুন, তাই বুঝি সেই বাড়ির ইতিহাস জানেন না? বাড়ির ইতিহাস জেনে আমি কি করব? একটা মাথা গোজার ঠাঁই পেয়েছি, এটাই অনেক। লোকটি আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। কি মশাই, আপনি এইভাবে হেসে উঠলেন কেন? দাদা, যে বাড়িতে থাকেন সেই বাড়ির মালিক নেপাল। সেই লোকটা হলো রক্ত পিপাসু জানোয়ার, তার জন্য আজ আমার এই দশা। লোকটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি চিৎকার করে বলে উঠলাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? নেপাল দাদার মতো মানুষ এই পৃথিবীতে কমই আছে। কথা আপনি ঠিকঠাকভাবে বলুন। কতদিন চিনেন নেপাল দাদাকে? তার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে আপনার বিবেকে একটু বাঁধলো না? বিবেক? এটা কি নেপালের মতো নরপিশাচি ছিল? খুব তো দরদ দেখতেছি। তোমার নেপাল দাদাকে বলিও শ্যামলপুর লাল দিঘির পাড়ে যেতে। কেন? শ্যামলপুর লাল দিঘির পাড়ে কি আছে? এই ঘটনার পর বেশ কিছুদিন চলে গেছে। আমিও নিয়মিত অফিসে যাচ্ছি, সব কিছু স্বাভাবিক ছিল। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ। আমি তড়িঘড়ি দরজা খুলতে গেলাম। নেপাল দাদা, আপনি এত রাতে? কি ব্যাপার, কি হয়েছে? একসাথে এত প্রশ্ন, আমার কথা মন দিয়ে শোনো। নেপাল দাদার চোখ দুটো রক্তের মতো লাল, ঠিক যেন পাকোড়া বিক্রেতার হেলার মতো। চোখে মুখে কি ভয়ের ছাপ। কি হয়েছে নেপাল দাদা? আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। কারা মারবে? কেন মারবে? সে আত্মা আবার জেগে উঠেছে, আমাকে বাঁচতে দেবে না। আমাকে তুই বাঁচা পরিতোষ, আমি বাঁচতে চাই। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। নেপাল দাদা চিৎকার করতে করতে ঘর থেকে বের হয়ে যায়।
আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ওই লাল দিঘির রাতটা আমাকে মেরে ফেলবে। নেপাল দাদার মুখে লাল দিঘির কথা শুনে আমার মনে পড়ে গেল সেই পাকোড়া ভাজার হেলার কথা। আমি কি শুনলাম? এই কথা তো হেলা বলেছিল, লাল দিঘির কথা। কি আছে এই লাল দিঘিতে? আমাকে জানতেই হবে কি এর রহস্য। কালকে আমাকে লাল দিঘির উদ্দেশ্যে রওনা দিতে হবে। পরের দিন আমি যথা সময়ে ঘর থেকে বের হয়ে গেলাম লাল দিঘির রহস্য উন্মোচন করতে। ঘর থেকে তো বেরিয়ে পড়লাম, জানি না কি আছে কপালে। লাল দিঘির রহস্য উন্মোচন না করা পর্যন্ত আমার মনে শান্তি নাই। কিন্তু কোথায় সেই লাল দিঘি? আমি যাবই বা কি করে? হাল ছেড়ে দিলে চলবে না। নেপাল দাদাকে যে করে হোক আমাকে বাঁচাতে হবে। বনের সরু পথ ধরে আমি হেঁটে চলেছি। মাঝে মাঝে পাখির ডাক কানে আসছে। চারদিকে নীরবতা জনমানবহীন। কিছু দূর যেতেই চোখে পড়ল একটা জীর্ণ শীর্ণ কুটির। এত গহীন বনে কুটির কোথা থেকে এলো? এদিকে সূর্য প্রায় অস্ত যাচ্ছে। যাই হোক, আজকের রাতটুকু এই কুটিরে আশ্রয় নেব। কাল ভোর হলে আবার যাত্রা শুরু করব। এই ভেবে আমি কুটিরের ভেতরে প্রবেশ করলাম। চারদিকে মাকড়সার জাল। কত দিন যে এই ঘরে মানুষ প্রবেশ করেনি। হঠাৎ আমার নজর পড়ল দুইটা ছবির ওপর। আমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। এ কি? এই তো সেই লোক যার সাথে আমার কিছুদিন আগেই দেখা হয়েছিল, পাকোড়া লুচি বিক্রেতা হেলা। তার পাশে জল করতেছে নেপাল দাদার ছবিটা। কি রহস্য! এই দুজনের ছবি পাশাপাশি কেন? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। কিছুক্ষণ আমি ছবি দুইটার দিকে অবাক নয়নে তাকিয়ে থাকলাম। হঠাৎ একটা লোক আমার নাম ধরে ডেকে উঠল। কে বাবু আপনি? এত রাতে এই ঘরের ভেতরে কি করতেছেন? লোকটির দিকে তাকাতেই লোকটি খিলখিল করে হেসে উঠল। এইখান থেকে চলে যান, এই স্থান আপনার জন্য নিরাপদ না। আগে আমি লাল দিঘির রহস্য উন্মোচন করার জন্য যাত্রা করেছি। সেই রহস্য উন্মোচন না করা পর্যন্ত আমার শান্তি নেই। আমার জীবনের বিনিময়ে হলেও আমি সেই দিঘির রহস্য উন্মোচন করব। না, এই ভুল করবেন না বাবু। সেই দিঘিতে যে একবার গিয়েছে সে আর কোনো দিনও ফিরে আসেনি। কিন্তু এই ছাড়া যে আমার কোনো পথ নেই। আমাকে যেতেই হবে সেই দিঘির পারে। আপনি কি জানেন সেই দিঘি এখান থেকে কত দূর? লোকটি কিছু না বলে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর যেন হাওয়ায় মিলিয়ে গেল। ছোট্ট কুটিরের ভেতর আমার দম যেন বন্ধ হয়ে আসছে। আমি তড়িঘড়ি করে ঘর থেকে বের হলাম। বাহিরে বের হয়ে দেখি আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। তারাগুলো মিটমিট করে জ্বলতেছে। যে করে হোক আজ রাতের ভেতর আমাকে সেই লাল দিঘির পাড়ে পৌঁছাতে হবে। আমি আবার রাতের আধারে চাঁদের আলোতে বনের সরু পথ ধরে যাত্রা করলাম। কিছু দূর যেতেই আমার চোখে পড়ল কিছু লোক মিলে একটা মানুষকে নিয়ে যাচ্ছে। এত রাতে এরা কারা? কাকে নিয়ে যাচ্ছে? আমি তাদের পিছু পিছু যেতে শুরু করলাম। দেখলাম লোকগুলো শ্মশানের দিকে যাচ্ছে। দাদা, আপনারা কোথায় যাচ্ছেন? লোকটা কি করে মারা গেল? একটা লোক উচ্চ কণ্ঠে বলে উঠল। আরে কে মশাই আপনি? এত রাতে এই বনের ভেতরে কি করেন? দাদা, আমি লাল দিঘির সন্ধানে এখানে এসেছি। লাল দিঘিতে গিয়ে আপনি কি করবেন? সেইখানে তো কোনো মানুষ যায় না। এখন গল্প করার সময় নেই। লাশ নিয়ে বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না। আপনি মশাই এইখান থেকে যান তো। লোকগুলো আমার কোনো কথার উত্তর দিল না। তারা লাশ দাহ করার জন্য চিতা সাজানো শুরু করলো। লাশের সারা শরীর সাদা কাপড়ে ঢাকা। একটা লোক
আমার দিকে তাকিয়ে বলল, মশাই, আপনার কি মরণের ভয় নাই? এই অপরিচিত স্থানে থাকা আপনার ঠিক হবে না। আপনি এই স্থান ত্যাগ করে কোনো নিরাপদ স্থানে যান। কথাটা বলতে না বলতেই আকাশ অন্ধকার হয়ে এলো। দমকা হাওয়ার সাথে বৃষ্টি শুরু হলো। এই যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, এখন কি হবে? কি আর হবে, আমাদের কোনো নিরাপদ স্থানে যেতে হবে। এই বৃষ্টির ভেতর তো লাশ দাহ করা যাবে না। তাহলে লাশটা কাঁধে তুলে নেব। আগে নিজের জীবন বাঁচাই, পরে লাশ। চলো পালাই এখান থেকে। তারা বৃষ্টির ভেতরে লাশ ফেলে ছুটতে শুরু করলো। দাদা, দাদা, কোথায় যাচ্ছেন লাশ ফেলে? এইভাবে যাবেন না। তারা কোনো উত্তর দিল না, যে যার মতো ছুটল। আমি লাশের সামনে একাই দাঁড়িয়ে রয়েছি। আমি ঠিক করলাম, বৃষ্টি কমলে আমি নিজে লাশ দাহ করব। বৃষ্টিটা তো কমেছে, লোকগুলো কি ফিরে আসবে? হাতের ঘড়ির দিকে তাকালাম, প্রায় রাত 2টো বেজে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও লোকগুলো আর ফিরে এলো না। কোথায় ফেসে গেলাম, এখন কি করব? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। সেই লাশ আর কেউ না, সেটা নেপাল দাদা। নেপাল দাদার গলা চেপে ধরেছে সেই পাকোড়া লুচি বিক্রেতা হেলা। কি ভেবেছিলি আমার বোনকে হত্যা করে সুখে থাকবি? তোর কোনো দিন বিচার হবে না। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমার গলা ছেড়ে দে হেলা, তোর বোনকে হত্যা করেছি, আজ তোকে শেষ করব। আমার তুই কিচ্ছুই করতে পারবি না। আমি তাদের মারামারি বন্ধ করতে যেতেই তারা হাওয়ায় মিলিয়ে গেল। এই স্থান আমাকে এক্ষুনি ত্যাগ করতে হবে, না হলে যে আমার নির্ঘাত মৃত্যু। আমি পাগলের মতো ছুটতে শুরু করলাম। কোথায় যাচ্ছি কিছুই বুঝতেছি না। কিছু দূর যেতেই আমার চোখে পড়ল সেই লাল দিঘিটা। এই তো সেই লাল দিঘি। দিঘির পানিটা রক্তের মতো লাল। মনে হচ্ছে হাজার হাজার মানুষের রক্ত একসাথে করা হয়েছে। দিঘি থেকে ক্ষত বিক্ষত একটা মেয়ে উঠে এলো। কে কে আপনি? আপনার সারা শরীরের এইরকম অবস্থা কেন? সে কিছু না, আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। আমি এখন চলে যাব। কিসের প্রতিশোধ? বাবা মা মারা যাওয়ার পর দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করে। আমার দাদা হেলা আমাকে খুব ভালোবাসতো, আমাকে খুশি রাখার জন্য সব কিছুই করত। দাদা আমার চোখের জল সহ্য করতে পারত না। সম্পত্তির লোভে আমার কাকা, আমার দাদা আর আমাকে হত্যা করে এই দিঘিতে ফেলে দেয়। আমার আর কোনো কিছু বুঝতে বাকি থাকলো না। মেয়েটা এই কথা বলে হাওয়ায় মিলিয়ে গেল। সে বছর বকুলপুর গ্রামে প্রচণ্ড শীত পড়ে। প্রচণ্ড শীতে গ্রামের গরিব মানুষ কাজ করতে পারে না। এই গ্রামে বাস করত মোহন নামে খুবই গরিব এক কৃষক। দেখেছো, আজকে কি প্রচণ্ড শীত পড়েছে, বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ গো, তাই তো দেখছি। হঠাৎ করে এবছর এমন শীত পড়লো কেন বুঝতে পারছি না। এই শীতে গ্রামের মানুষদের খুবই কষ্ট হচ্ছে। দেখো না, আমাদেরও তো অভাব কোনোভাবেই দূর হচ্ছে না। হ্যাঁ গো, তাই তো দেখছি। কিন্তু এত শীতের ভেতরে কিভাবে কাজ করতে যাব? তবে আমাদের না খেয়েই মরতে হবে। আমরা দিন আনি দিন খাই, একদিন কাজ না করলে তো ঘরে হাড়ি চড়বে না। আমরা না হয় না খেয়ে থাকতে পারি, কিন্তু ঘরের ছোট মেয়েটা তো ক্ষুধা একদম সহ্য করতে পারে না। তুমি বরং জমিদার বাবুর বাড়িতে গিয়ে দেখো কোনো কাজ পাওয়া যায় কিনা। ঠিক আছে, আমি বরং জমিদার বাবুর বাড়িতে গিয়ে দেখি একবার। মোহন
মোহন গ্রামের জমিদার বাবুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। নিজের বলতে তার কোনো জমি ছিল না। অন্যের জমিতে চাষ করে সে যা 2 পয়সা রোজগার করত তাই দিয়ে স্ত্রী মনিকাকে নিয়ে সংসার চলত। পথে বসে মোহনের সাথে দেখা হয় প্রতিবেশী রতনের। কি গো মোহন দাদা, সকাল সকাল কোথায় চললে? জমিদার বাবুর বাড়িতে যাচ্ছি গো ভাই, হাতে একদম টাকা পয়সা নেই। যদি কিছু একটা কাজ পাই তবে অন্তত আজকের দিনটা পেট চালাতে পারতাম। তাই বলে এত সকালে এত ঠান্ডার ভেতর বের হয়ে গেছো? এখন কাজ করাই তো কষ্টের। কি আর করব বলো ভাই, আমাদের তো বাড়িতে বসে থাকার উপায় নেই। কাজ করে 2 পয়সা রোজগার করতে পারলে তবেই পেটে খাবার জোটে। ঠিক আছে, তুমি তাহলে যাও গো দাদা, গিয়ে দেখো যদি কোনো কাজের ব্যবস্থা করতে পারো। এদিকে কুয়াশার ভেতর মোহনের মেয়ে মিনু বাইরে থেকে হেঁটে এসে বাড়ির ভেতরে ঢোকে। কিরে মা মিনু, তুই এই সকাল সকাল বাইরে কোথায় গিয়েছিলি? জানো মা, পিউদের খেজুর গাছে অনেক রস হয়েছে। ওরা গাছ থেকে হাড়ি ভর্তি করে রস নামায়। আমি এত করে চাইলাম, কিন্তু আমাকে এতটুকু রসও খেতে দিল না। দুঃখ করিস না মা, আমি তোর বাবাকে বলবো যেন বাজার থেকে কিছুটা খেজুর রস তোকে কিনে এনে দেয়। কি মজা, কি মজা! আমি খেজুর রস খাবো। শীতের সকালে গরম গরম খেজুর রস খেতে খুবই মজা। এখন যা মা, ঘরে গিয়ে বস। এই ঠান্ডায় বাইরে হাঁটাহাঁটি করলে অসুস্থ হয়ে পড়বি তো। তখন কুয়াশা কেটে একটু একটু রোদ উঠতে শুরু করেছে। জমিদার তার চাকর রামুকে নিয়ে উঠানে রোদে বসে আছে। বুঝলি রামু, এই প্রচন্ড শীতে রোদ পোহানোর ভেতর একটা মজা আছে। তা যা বলেছেন আপনি জমিদার বাবু, ভাগ্যিস রোদটা উঠেছিল, তা না হলে তো শীতেই জমে মরতে হতো। এই শীতের সকালে গরম গরম কিছু খাবার খেতে হবে বুঝলি, এছাড়া শীতটা ঠিক মতো উপভোগ করতে পারছি না। সে আপনি একদম চিন্তা করবেন না জমিদার বাবু, আমি সব ব্যবস্থা করছি। ঠিক এই সময়ে মোহন এসে জমিদার বাবুর ঠিক সামনে দাঁড়ায়। জমিদার বাবু কিছুটা কৌতূহলী দৃষ্টিতে মোহনের দিকে তাকিয়ে বলে, কি রে মোহন, হঠাৎ সকাল সকাল আমার বাড়িতে? জমিদার বাবু, বড় বিপদে পড়ে গেছি, হাতে কোনো টাকা পয়সা নেই। দয়া করে একটা কাজ দিন, যাতে করে 2 পয়সা রোজগার করে বউ বাচ্চাটা নিয়ে সংসারটা চালাতে পারি। এমন একটা সময় তোকে কি কাজ দেব সেটাই তো আমি বুঝতে পারছি না। জমিদার বাবু, আপনার একটা জমি আমাকে দিয়ে দিন, আমি সেখানে চাষ করি। বিনিময়ে আমাকে কিছু টাকা দিন, আমি সেখানে ফসল ফলিয়ে আপনাকে দ্বিগুণ টাকা পরিশোধ করব। সব জমি তো গ্রামের লোকদের দেওয়া হয়ে গেছে, তবে একটা জমি আছে গ্রামের উত্তর দিকে যে ফাঁকা জায়গাটা। কিন্তু জমিদার বাবু, ওই জমিটা তো একেবারে পাথুরে, তার উপর বেশ অনেকগুলো নালা ডোবায় ভর্তি। ওখানে আমি কিভাবে ফসল ফলাবো? দেখ মোহন, এছাড়া আমার হাতে আর কোনো জমি নেই। তুই যদি ওই জমিটা নিস তবে আমি তোকে 1000 টাকা দিতে পারি। এছাড়া আমার আর কিছুই করার নেই। ঠিক আছে, আমি রাজি। আপনি তাহলে আমাকে ওই জমিটাই দিন, সাথে 1000 টাকা। নির্দিষ্ট সময়ের ভেতরে আমার দ্বিগুণ টাকা পরিশোধ করতে হবে। না পারলে কি হবে বুঝতে পারছিস তো? তখন কিন্তু আমি তোর থাকার জায়গার দিকে হাত বাড়াবো। নির্দিষ্ট সময়ের আগে আমি আপনাকে দ্বিগুণ টাকা পরিশোধ করে দেব জমিদার বাবু। মোহনের কথা মতো জমিদার 1000 টাকা তাকে দিয়ে দেয়। মোহন টাকা নিয়ে চলে যায়। ঠিক তখনই জমিদারের চাকর রামু বলে, জমিদার বাবু, আপনার বুদ্ধির কোনো তুলনা নেই। এত এত জমি থাকতেও আপনি ওই পাথুরে জমিটাকে এই মোহনের ঘাড়ে চাপিয়ে দিলেন। আমি তো জানতাম এই জমি নেওয়া ছাড়া মোহনের আর কোনো উপায় নেই। তার মানে
ওই জমিতে ফসল ফলিয়ে মোহন 1 টাকাও রোজগার করতে পারবে না। হ্যাঁ, আর তখনই ওর বাড়ির সব জমি আমি কেড়ে নেব। অনেকদিন পর রাতের বেলা বেশ ভালো ভালো খাবার আয়োজন করা হয় মোহনের বাড়িতে। মোহন, মিনু আর মনিকা বেশ মজা করে খেতে থাকে। বাবা, আজকে খাবারে খুবই মজা হয়েছে। হ্যাঁ গো, এমন ভালো খাবার আমরা কবে খেয়েছি ঠিক মনে পড়ছে না। জমিদার বাবুর কাছ থেকে জমি নিয়েছি বলেই এই বাজারটুকু করতে পারলাম, কিন্তু জানি না সামনে আমাদের ভাগ্যে কি দুর্ভাগ্য অপেক্ষা করছে। কেন গো, দুর্ভোগের কথা হঠাৎ বলছো কেন? কি হয়েছে আবার? 1000 টাকার বিনিময়ে আমাকে একটা পাথরের জমি দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের ভেতরে ওই জমি চাষ করে 2000 টাকা জমিদার বাবুকে ফেরত দিতে হবে। কিন্তু ওই পাথুরে জমিতে ফসল ফলানো তো অনেক কষ্টকর। সেটাই তো ভাবছি, নির্দিষ্ট সময়ের ভেতর টাকা পরিশোধ করতে না পারলে আমাদের বাড়ির জমি সব কেড়ে নেওয়া হবে। জমি যখন নিয়েই ফেলেছো, তাহলে একবার চেষ্টা তো করে দেখো। সৃষ্টিকর্তার সহায় থাকলে অসম্ভব কিছু না। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ। কাল সকাল সকাল তাহলে কাজে লেগে পড়ব। রাত কেটে ভোর হলো। খুব সকালেই মোহন সেই পাথুরে জমিতে কাজে লেগে পড়ে। দুপুর পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে সে জমিটাকে চাষ করে। বাবা গো, জমিতে তো মাটি বলে কিছুই নেই, শুধু পাথর। তার উপর চারদিকে এত বড় বড় নালা আর ডোবা। জানি না এখানে কোনো ফসল আদৌ ফলবে কিনা। অনেক কষ্টে জমিটা চাষ দিতে পারলাম, এখন বীজগুলো রোপণ করতে হবে। মোহন জমিতে বীজগুলো ছড়িয়ে দেয়। এরপর কেটে যায় বেশ অনেক দিন। একদিন সকালে মোহন আর রতন এসে জমির পাশে দাঁড়ায়। কে গো দাদা, তোমার জমির কি হাল হয়ে গেল? সমস্ত জমির ফসল শুকিয়ে গেছে। আমার তো সব শেষ হয়ে গেল ভাই। এতগুলো টাকা খরচ করে বীজ কিনে আনলাম, সব টাকা আমার জলে গেল। তোমার যা অবস্থা দেখতে পাচ্ছি, তাতে তো এখন নিজের বাড়ির জমিটুকু রক্ষা করাও কষ্টকর হয়ে গেছে। জানি না এখন কি হবে। ওদিকে জমিদার বাবুর টাকা ফেরত দেওয়ার দিনও তো আস্তে আস্তে চলে আসছে। আমি বলি কি, তুমি বরং জমিদার বাবুর হাতে পায়ে ধরে কিছু একটা ব্যবস্থা করো। এছাড়া তো আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। মোহন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। বারান্দায় মাথায় হাত দিয়ে বসে থাকে। তাকে এই অবস্থায় দেখে ঘরের ভেতর থেকে বের হয়ে আসে মনিকা ও ছোট মেয়ে মিনু। কি গো, তোমার কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? আমাদের সব শেষ হয়ে গেল গো। এতগুলো টাকা খরচ করে চাষ করলাম, অথচ সব ফসল শুকিয়ে শেষ হয়ে গেছে। কি বলছো এসব? এখন কি হবে আমাদের? কিছুই বুঝতে পারছি না। গোটা জমি পাথর আর ডোবা নালায় ভর্তি। এখানে ফসল ফলানো অসম্ভব। বাবা, ওই ডোবাগুলোয় কি জল আছে? হ্যাঁ রে মা, ডোবাগুলো জলে ভর্তি। শুকনো থাকলে তো ওই ডোবার ভেতরে কিছু ফসল চাষ করা যেত। বাবা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এতে করে আমরা ডোবার ভিতরও ফসল চাষ করতে পারি। কি বলছিস রে মা মিনু? ডোবা তো জলে ভর্তি, সেখানে কিভাবে ফসল চাষ করব? বাবা, আমরা ছোট ছোট ভেলা বানিয়ে ওই ডোবায় ভাসিয়ে দেব। সেই ভেলার উপরেই আমরা গাজর চাষ করতে পারবো। শীতের দিনে গাজর মানুষ অনেক পছন্দ করবে। আমরা অনেক টাকায় বিক্রি করতে পারবো। দারুণ একটা বুদ্ধি দিয়েছিস তো তুই মা মিনু। সত্যি তো, আমরা ভেলার ওপরে ফসল চাষ করতে পারি। এতে আর ফসল শুকিয়ে যাওয়ার ভয় নেই। তবে আর দেরি করছো কেন? এখনই কাজে লেগে পড়ো।
হাতে যে সময় একদমই নেই। মোহন জমিতে গিয়েই কাজে লেগে পড়ে। বেশ কয়েকটি ভেলা বানিয়ে ডোবায় ভাসিয়ে দেয়। তারপর সেই ভেলার উপর গাজরের বীজ ছড়িয়ে দেয়। যাক, একদম মিনুর কথা মতো কাজ করেছি। এবার মনে হচ্ছে আমার ভাগ্যের চাকা না ঘুরে আর উপায় নেই। এবার ভালোই ভালোই গাজর তুলতে পারলে হয়। এরপর কেটে যায় আরো বেশ কিছুদিন। এক এক করে জমিদারের টাকা পরিশোধ করার দিন কাছে আসে। জমিদারও মনে মনে বেশ খুশি হয়। বুঝলি রামু, কালকেই তো ওই মোহনের টাকা পরিশোধ করার দিন। তাতে কি হয়েছে জমিদার বাবু? আরো 7 দিন দিলেও ওই মোহন কোনো টাকা পরিশোধ করতে পারবে না। তা যা বলেছিস, শুনলাম পাথুরে জমিতে ফসল চাষ করে সব ফসলের গাছ শুকিয়ে শেষ হয়ে গেছে। তাহলে চলুন কালকে সকাল সকাল গিয়ে ওর বাড়ির জমিটা কেড়ে নিয়ে আসি। তার বলতে কাল সকাল হলেই আমরা ওর বাড়িতে যাব। এদিকে মোহনের ডোবার সেই ভেলার উপর গাজরে ভরে গেছে। পাথুরে জমির ওপর দাঁড়িয়ে মোহন, মনিকা আর মিনু এই দৃশ্য দেখছে। দেখেছো বাবা, আমার কথা মতো কাজ করেছো বলেই আমরা এতগুলো গাজর পেয়ে গেলাম। হ্যাঁ রে মা, বাজারে দেখলাম গাজরের অনেক দাম। এগুলো বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। গাজর বিক্রি করে আমার জন্য তুমি কিন্তু খেজুরের রস আনবে। আমার খেজুরের রস খেতে অনেক ইচ্ছে করে। ঠিক আছে মা, আমি গাজর বিক্রি করি তোর জন্য খেজুরের রস কিনে আনবো। ঠিক এই সময় দেখা যায় জমির পাশে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। মোহন তাদের কাছে যায়। মোহন দাদা, দেখলাম তোমার ভেলার উপরে অনেক গাজর ফলেছে। আমি তোমাকে দাম দিয়ে দিচ্ছি, আমাকে কিছু গাজর দাও। সবাইকে দেব, অপেক্ষা করো। এক এক করে সবাই গাজর পাবে। মোহন সবাইকে গাজর তুলে দেয়, বিনিময়ে অনেক টাকা পায়। পরদিন সকালে জমিদার আর রামু মোহনের বাড়িতে এসে দেখতে পায় ছোটখাটো একটা ভিড় জমে গেছে। এ কি রে রামু, মোহনের বাড়িতে এত ভিড় কিসের? কিছুই তো বুঝতে পারছি না জমিদার বাবু। চলুন তো ভেতরে গিয়ে দেখি। মোহনের ঘরের সামনে গিয়েই জমিদার দেখতে পায় মোহন সবাইকে গাজর দিচ্ছে, আর মনিকা একপাশে বসে সবার থেকে গাজর বিক্রির টাকা রাখছে। এ কি রে মোহন, এতগুলো গাজর তুই কোথায় পেলি? সবই আপনার দয়া জমিদার বাবু। আপনি আমাকে জমিটা দিয়েছিলেন বলেই তো আমি এতগুলো গাজর ফলাতে পারলাম। কি বলছিস রে সব মোহন? ওই পাথুরে জমিতে তুই এত গাজর কিভাবে ফলালি? তার উপর ওই জমিতে এত নালা আর ডোবা। হ্যাঁ জমিদার বাবু, ওই নালা আর ডোবাকে কাজে লাগিয়ে আমি এতগুলো গাজর ফলিয়েছি। ডোবার জলে ভেলা ভাসিয়ে সেখানে গাজর চাষ করেছি। সত্যি, এ আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আজকে তো আমার টাকা পরিশোধ করার শেষ দিন। মনিকা, জমিদার বাবুকে 2000 টাকা দিয়ে দাও। মোহনের কথা মতো মনিকা জমিদার বাবুকে টাকা পরিশোধ করে দেয়। জমিদার আর চাকররা মোহনের বাড়ি থেকে বের হয়ে যায়। এইসব কি হয়ে গেল বলতো রামু? আমার কোনো ষড়যন্ত্রই তো মোহনের ওপর কাজ করলো না। পাথুরে জমিতেও ঠিক চাষ করে আসল টাকা বের করে নিয়ে এলো। শুধু কি তাই, এই গাজর বিক্রি করে ও অনেক টাকা পাবে। বলা যায় অনেক টাকা লাভ করতে পারবে। ধুর, আমার সব কিছুই চলে গেল। এদিকে মোহন একদিনের মধ্যেই সব গাজর বিক্রি করে ফেললো। গাজর বিক্রি করার টাকায় মনিকার হাত ভরে যায়। ওগো, দেখো দেখো, আমরা গাজর বিক্রি করে কতগুলো টাকা পেলাম। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের আর খাবার অভাবে কষ্ট পেতে হবে না। এখন আমরা পেট পুরে 3 বেলা খেতে পারবো। আমার
আমাদের আর কেউ গরিব বলতে পারবে না। কি মজা, কি মজা! আমরা আবার গাজর চাষ করব, আরো অনেক টাকা পাবো। কি মজা, কি মজা! এবছর ফুলতলি গ্রামে প্রচণ্ড বন্যা হয়। বন্যায় গ্রামের সব মাঠের ফসল নষ্ট হয়ে যায়। দরিদ্র কৃষক রাহুল তার জমির পাশে মাথায় হাত দিয়ে বসে আছে। গেল গেল, আমার সব শেষ হয়ে গেল। এত কষ্ট করে জমিতে ফসল ফলালাম, অথচ একটা বন্যা এসে সব নষ্ট করে দিল। এখন আমি কি করব? কোথায় যাব আমি? কি গো রাহুল দাদা, জমিতে বসে একা একা কি বিড়বিড় করছো? আমার যে সব শেষ হয়ে গেছে ভাই রতন, আমি পুরো পথে বসে গেছি। কেন গো দাদা, কি হয়েছে তোমার? তাকিয়ে দেখো, আমার জমির সব ফসল বন্যায় নষ্ট হয়ে গেছে। ও মা, তাই তো, আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি। তোমার সব ফসল তো একেবারে মাটির সাথে মিশে গেছে। তা না হলে আর বলছি কেন ভাই রতন, সারা বছর যে এখন কিভাবে চলবে সেটা ভগবানই জানে। দুঃখ করো না দাদা, গ্রামের সবার একই অবস্থা। মনে হচ্ছে এবছর সারা গ্রামে দুর্ভিক্ষ শুরু হবে। তা না হয় আর যাই কই, তার উপর জমিদার বাবুর কাছ থেকে এতগুলো টাকা ধার করলাম। ভেবেছিলাম ফসল বিক্রি করে সব টাকা সুদ সহ শোধ করব, কিন্তু এখন তো সব শেষ হয়ে গেল। এ তো মরার ওপর খাড়ার খাগো দাদা। জমিদার বাবু যে মানুষ, উনি তো তোমার কাছে সুদ সহ টাকা চাইতে আসলো বলে। এই সময়ে আমি তো কোনো মতেই এতগুলো টাকা শোধ করতে পারবো না। তাহলে তো আমাকে বাড়ি ঘর জমি জমা ছেড়ে পথে বসতে হবে। আমি আর কি করব গো দাদা, এমন একটা বিপদ এসে যাবে এ আমি ঘুণক্ষরেও টের পাইনি। এখন আর কি করব, কপালে যা আছে তাই হবে। যাও গো রতন, বাড়িতে যাও, আমিও বাড়ির দিকে চললাম। এই গ্রামের জমিদার ছিল খুবই লোভী ও স্বার্থপর স্বভাবের মানুষ। কখনোই সে গ্রামের গরিব দুঃখীদের কষ্ট বুঝতো না। কই রে ভুবন, কাগজপত্রগুলো নিয়ে আয়, আমি হিসাবটা এখনই সেরে ফেলি। হিসেব নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না বাবু। আমি আপনার আগেই সব হিসাব করে রেখেছি, আপনি শুধু একবার চোখ বুলিয়ে নিলেই হবে। বাহ ভুবন, তুই এত কাজের ছেলে হলি কবে থেকে? সব সময় তো শুধু ফাঁকিবাজি করে বেড়াচ্ছিলি। আপনি সব সময় আমাকে ভুল বোঝেন জমিদার বাবু। আমি কখনোই ফাঁকিবাজি করি না, আমি যথেষ্ট কাজ করি। তা বেশ, এমন টুকটাক কাজ করলে আমারও বেশ ভালো লাগে। আচ্ছা, হিসেব দেখে কি বুঝলি? সবাই কি সুদের টাকা পরিশোধ করেছে? না জমিদার বাবু, গ্রামের অনেক লোকই এখনো পরিশোধ করতে পারেনি। তাহলে আর দেরি কেন? চল, আজকে বিকেলে গিয়ে সবার কাছ থেকে টাকাটা তুলে নিয়ে আসি। কিন্তু জমিদার বাবু, গ্রামে যে প্রবল বন্যা হয়েছে, আর সেই বন্যায় সবার ফসল নষ্ট হয়ে গেছে। এই সময়ে লোকেরা এতগুলো টাকা কিভাবে দেবে? শোন ভুবন, এসব ভালো মানুষই দেখানোর সময় আমার হাতে নেই। আমার টাকা আমি আদায় করতে যাব, তা তারা কিভাবে দেয় সেটা তাদের বিষয়। আর যদি দিতে না পারে তখন কি হবে? না মানে, ওই যে দুর্যোগ গেল, তাতে কেউ টাকা দিতে পারবে বলে তো মনে হয় না। দিতে না পারলে শর্ত অনুযায়ী বাড়ি ঘর আর জমি আমি কেড়ে নিয়ে যাব। জমিদার বাবু, ছোট মুখে একটা বড় কথা বলি, আমার মনে হচ্ছে কাজটা একদমই ঠিক হচ্ছে না। গ্রামের মানুষদের আজ একটু সময় দেওয়া উচিত। তোর এত কিছু না বুঝলেও চলবে, আমি যেমনটা বলছি তেমনটা কর। বিকেলে আমরা গ্রামের ভেতরে টাকা আদায় করতে যাচ্ছি। এদিকে রাহুল জমি থেকে বাড়িতে চলে আসে। রাহুলের ছোট মেয়ে মুন্নি সকাল থেকে না খেয়ে আছে। বাবাকে আসতে দেখেই সে ছুটে গিয়ে তার সামনে দাঁড়ায়। বাবা, মাকে বলো না কিছু খাবার রান্না করতে, ক্ষুধায় আমার খুব কষ্ট হচ্ছে। কি গো লিপিকা, মেয়েটা এমন ক্ষুধায় কষ্ট পাচ্ছে, আর তুমি ওর জন্য কোনো খাবার রান্না করে দিচ্ছ না কেন?
খাবার যে তৈরি করব তার জন্য তো ঘরে চাল ডাল থাকতে হবে, কিন্তু ঘরে এক দানা চালও নেই। কি রান্না করব আমাকে বলো তো। হায় রে আমার পোড়া কপাল, এমন দিনও দেখতে হচ্ছে আজ। মেয়েটা চোখের সামনে বসে ক্ষুধায় ছটফট করছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। বাবা, আমাদের এমন করে না খেয়ে কতদিন থাকতে হবে? জানি না রে মা, আমাদের সব ফসল বন্যায় নষ্ট হয়ে গেছে। সারাটা বছর মনে হচ্ছে এবার অভাবের সাথে লড়াই করে কাটাতে হবে। তার আগে আমাদের তো কিছু খেয়ে বাঁচতে হবে। মেয়েটার কষ্ট আমি আর দেখতে পারছি না, তুমি কিছু একটা করো গো। হাতে একটা টাকা নেই যে বাজার থেকে কিছু কিনে আনবো। মিনুমা, তুই পুকুর পাড়ে গিয়ে দেখ কোনো শাক লতা পাতা পাওয়া যায় কিনা। আজকের দিনটা এগুলো খেয়ে কাটিয়ে দিতে হবে। ঠিক আছে বাবা, আমি পুকুর পাড়ে গিয়ে দেখছি কিছু পাওয়া যায় কিনা। মুন্নি শাক পাতা খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে গিয়ে পৌঁছায়, কিন্তু কোথাও কিচ্ছু পায় না। এত খোঁজাখুঁজি করেও তো নেওয়ার মতো কোনো শাক পাতা পেলাম না। বন্যার জলে সব নষ্ট হয়ে গেছে। ঠিক এই সময় মুন্নি দেখতে পায় পুকুর পাড়ে একটা খাসি মরে পড়ে আছে। আরে, এটাকে দেখে তো রমেশ কাকাদের খাসি বলে মনে হচ্ছে, কিন্তু হঠাৎ এটার কি হয়ে গেল? খাসিটা তো দেখছি মরে পড়ে আছে। যাই, তাড়াতাড়ি গিয়ে রমেশ কাকাকে খবরটা দিয়ে আসি। মুন্নি শাক পাতা খোঁজা বন্ধ করে তাড়াতাড়ি রমেশের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জমিদার ভুবনকে নিয়ে এসে হাজির হয়েছে রাহুলের বাড়ি। কই রে রাহুল, কোথায় গেলি রে? একবার বাইরে আয়। জমিদার বাবু, হঠাৎ আপনি আমাদের বাড়িতে কেন রে রাহুল? তুই কি ভুলে গেলি তোর কাছে এতগুলো টাকা পাই? না না জমিদার বাবু, আপনার থেকে তো এতগুলো টাকা ধার করলাম, এ আমি কি করে ভুলে যাই? তাহলে এখন সুদ সহ টাকাগুলো দিয়ে দে, অনেক দিন তো হয়ে গেল। জমিদার বাবু, আপনি তো সবই জানেন, বন্যায় আমাদের জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। এই সময় এতগুলো টাকা কোথায় পাবো? এসব কথা তো এখন আমি শুনবো না। হয় টাকা দিবি, তা না হলে শর্ত অনুযায়ী তোর বাড়ি ঘর আর জমি আমি কেড়ে নেব। জমিদার বাবু, আমাকে আর কয়টা দিন সময় দিন, আমি আপনার টাকা ঠিক পরিশোধ করে দেব। ঠিক আছে, আমি তোকে আর একটা দিন সময় দিলাম। কাল বিকেলে আমার সব টাকা সুদ সহ পরিশোধ করে দিতে হবে। তা না হলে কি হবে তা তো বেশ ভালো করেই বুঝতে পারছিস। এই বলে ভুবন আর জমিদার রাহুলের বাড়ি থেকে চলে যায়। এদিকে মুন্নি এসে হাজির হয়েছে রমেশের বাড়িতে। আরে মুন্নি, হঠাৎ তুই আমাদের বাড়িতে, কি দরকার? কাকা, তোমাদের তো মহা সর্বনাশ হয়ে গেছে। কেন রে মুন্নি, কি হয়েছে আবার? আমি পুকুর ঘাটে শাক পাতা তুলতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি তোমাদের খাসিটা সেখানে মরে পড়ে আছে। কি বলছিস এসব? আমার এত স্বাদের খাসিটা মারা পড়লো? তাই তো তোমাকে বলতে এলাম, তাড়াতাড়ি গিয়ে দেখো পুকুর পাড়ে খাসিটা পড়ে আছে। ঠিক আছে, তুই তাহলে বাড়ির দিকে যা, আমি গিয়ে দেখছি কি করা যায়। এদিকে জমিদারের কথা শুনে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় রাহুল। রাহুল আর লিপিকা কিছুতেই বুঝতে পারে না কি থেকে কি করবে। এবারে মনে হয় আমাদের বাড়ি আর জমি আর রক্ষা করতে পারলাম না। এতটা ভেঙে পড়ো না, সৃষ্টিকর্তা চাইলে সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। জমিদার বাবু মাত্র একটা দিন সময় দিয়েছেন, কাল বিকেলে উনি আবার টাকা নিতে আসবেন। জানি না এইটুকু সময়ের ভেতর কি থেকে কি করব। দাদা, আমার তো সব শেষ হয়ে গেল। জমিদার বাবু কাল সকালে আমার কাছ থেকে টাকা নিতে আসবে। তোমার মতো আমারও একই অবস্থা, কিভাবে যে এই বিপদ থেকে বাঁচবো কিছুই বুঝতে পারছি না। আমাদের দুঃসময়ে এমন একটা কাজ কিভাবে করতে পারলেন জমিদার বাবু? উনি সব সময় নিজের কথা চিন্তা করেন, আমাদের নিয়ে একটুও ভাবেন না। এখন কিভাবে এই বিপদ কাটিয়ে ওঠা যায় সেটাই ভাবতে হবে।
এদিকে রমেশ পুকুর পাড় থেকে সেই মরা খাসিটাকে বাড়িতে নিয়ে যায়। তাকে দেখে ঘর থেকে বের হয়ে আসে রত্না। ওগো, এ তো দেখছি মহা সর্বনাশ উপস্থিত। এক বিপদ কাটতে না কাটতেই আরেক বিপদ ঘটে গেল। খাসিটা পড়ে গেছে, এটা একটা বিপদ, কিন্তু এছাড়া আর কোন বিপদ ঘটেছে খুলে বলতো। একটু আগে জমিদার বাবু এসে বলে গেছেন যেন কালকে ওনার সব দাঁড়ের টাকা পরিশোধ করে দেই। হ্যাঁ, এই আমি অনেক আগে ধারণা করেছিলাম। জমিতে তো একটা ফসলও নেই, কিভাবে কি করবে কিছু চিন্তা করেছো? ওই মরা খাসিটাকে নিয়ে আসতে আসতে একটা বুদ্ধি এসেছে আমার মাথায়। এটা সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। কি বুদ্ধি বের করেছো, একটু খুলে বলো তো দেখি। আমরা এই খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে তা বিক্রি করব। এমনিতেই সবার ঘরে ঘরে অভাব, এই সময় খাসির বিরিয়ানি সবাই খুব পছন্দ করবে, আর আমরা তখন চড়া দামে সবার কাছে বিক্রি করতে পারবো। দারুণ একটা বুদ্ধি বের করেছো তো। এই বিরিয়ানি বিক্রি করার টাকা দিয়ে আমরা খুব সহজে জমিদার বাবুর সব টাকা পরিশোধ করতে পারবো। একদম ঠিক ধরেছ তুমি। কিন্তু এটা যে একটা মরা খাসি, গ্রামের লোকজন এটা জানতে পারলে আমাদের বড় বিপদ হয়ে যাবে। এটা যে মরা খাসি এটা তো আর কেউ জানে না, জানে শুধুমাত্র ও বাড়ির ছোট মেয়ে মুন্নি। ও ছোট মানুষ, এত কথা কাউকে বলতে পারবে না, আর বললেও কেউ বিশ্বাস করবে না। তাহলে আর দেরি কেন গো, কালকে থেকেই কাজে লেগে পড়ি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। রাহুল আর রতন মিলে জমিদার বাবুর বাড়িতে যায়। জমিদারের চাকর ভুবন বাড়ি থেকে বের হয়ে এসেছে। সবই তো শুনলে ভুবন, এখন এই সময় আমরা এতগুলো টাকা কিভাবে দেব বলো? আমিও বুঝতে পারছি জমিদার বাবু যা করছেন এটা খুবই অন্যায়, কিন্তু আমি বা কি করতে পারি বলো? এই সময় বাড়িঘর জমি জমা হারিয়ে ফেললে যে পথে দাঁড়াতে হবে, যে করেই হোক তুমি জমিদার বাবুকে একটু বোঝাও। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন আমি জমিদার বাবুকে বলবো, কিন্তু তাতে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। তুমি একবার বলে দেখো, যদি কোনো কাজ না হয় তখন তো আর কিছু করার নেই, তারপর যা হবে তা আমরা মেনে নেব। ঠিক আছে, কাল সকালে আমি তাহলে জমিদার বাবুকে সবটা বুঝিয়ে বলবো। আমরা তাহলে এখন আসি। রতন আর রাহুল জমিদারের বাড়ি থেকে চলে যায়। পথে যেতে যেতে একে অপরের কাছে দুঃখের কথা বলে। জমিদার বাবু যে মানুষ, তাতে কোনো কাজ হবে বলে মনে হয় না। আমারও সেই কথাই মনে হচ্ছে, সবই আমাদের ভাগ্য। এমন একটা মানুষ আমাদের গ্রামের জমিদার, যে কিনা গরিব দুঃখীদের কষ্টের কথা ভাবেই না। কি আর করবে বলো, এবারে যে বিপদ এসে উপস্থিত হয়েছে তাতে আমাদের গাছতলায় দাঁড়ানো ছাড়ার কোনো উপায় নেই। ঠিক এই সময় ওরা দেখতে পায় সামনে থেকে বড় দুইটা বাজারের ব্যাগ ভর্তি করে আসছে রমেশ। কি গো রমেশ, এই রাতের বেলা কোত্থেকে ফিরলে? সাথে দেখছি আবার বড় বড় দুটো বাজার ভর্তি ব্যাগ। কালকের জন্য একটু বাজার করলাম। কালকে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? কই, আমাদেরকে তো কিছুই বললে না। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি। কালকে থেকে আমাদের বাড়িতে খাসির মাংসের বিরিয়ানি বিক্রি করা হবে, খেতে চাইলে সময় মতো টাকা নিয়ে চলে এসে। কিন্তু সবই তো বুঝলাম, কিন্তু জমিদার বাবু কি তোমাকে কোনো কথা বলেনি? হ্যাঁ বলেছ তো, ওনাকে কালকের ভেতর সব টাকা সুদ সহ পরিশোধ করতে হবে। যতদূর জানি তোমার জমিরও তো সব ফসল নষ্ট হয়ে গেছে, তাহলে এতগুলো টাকা তুমি কিভাবে পরিশোধ করবে? আমার টাকা আমি কিভাবে পরিশোধ করব সে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না। যদি খাসির মাংসের বিরিয়ানি খেতে চাও তাহলে টাকা নিয়ে সময় মতো চলে এসো। একটা বাড়ি থেকে কিছু আটা ধার করে 3টা রুটি করেছে লিপিকা, তাই 3 জনে বসে খাচ্ছে। অনেক কষ্টে এইটুকু আটা ধার করে এনেছি, এটা দিয়ে ছোট ছোট 3টা রুটি হয়েছে। আজকে রাতটা এই রুটি খেয়েই কাটাতে হবে। কি আর করা, অভাবের সংসারে যা পাওয়া গেছে এটাই অনেক। আচ্ছা, আমাদের মতো গ্রামের সবারই কি একই অবস্থা? হ্যাঁ বলতে পারো তেমনই, কিন্তু রমেশকে দেখে আমার একটু অবাক লাগলো। কেন বলো তো? জমিদার বাবু ওর কাছে টাকা চাইলো, কিন্তু ও তা নিয়ে ওর কোনো চিন্তাই নেই। আমাদেরকে বলল কালকে নাকি ও খাসির মাংসের বিরিয়ানি করবে। কিন্তু বাবা, রমেশ কাকাল তো একটা
একটা মাত্র খাসি, আর সেটাও আজকে মারা গেছে। কি বলছিস রে মামুন্নি? তার মানে কি রমেশ ওই মরা খাসিটার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার কথা চিন্তা করছে? এছাড়া আর খাসির মাংস কোথায় পাবে? কিন্তু বাবা, এই কাজটা তো অন্যায়। হ্যাঁ রে মা, মরা খাসির মাংস বিক্রি করে গ্রামের লোকদের ঠকানোটা একদমই ঠিক না। তুমি কিছু করো, এই অন্যায় তো চোখের সামনে বসে দেখা যায় না। ঠিক আছে, কাল সকাল হোক, দেখি কি করা যায়। পরদিন খুব সকাল সকাল জমিদার ঘুম থেকে উঠে পড়ে। ভুবন তার পাশে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলতে শুরু করে, জমিদার বাবু, আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ বল, কি বলতে চাস? আসলে এই সময়ে সুদ সহ টাকা ধার নেওয়ার কথা শুনে গ্রামের মানুষ খুবই বিপদে পড়ে গেছে। এমনিতেও তো বন্যায় তাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। তার মানে তুই এখন আমাকে কি করতে বলছিস? আমি বলছিলাম যে যদি ওদেরকে কয়েকটা মাস সময় দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। এখন ওদেরকে টাকার জন্য চাপ দিলে সবাই ঘর ছাড়া হবে। শোন ভুবন, আমি কি করব বা করব না তা নিয়ে তোকে এত মাথা ঘামাতে হবে না। আর গ্রামের গরিব দুঃখীদের কথা তোর এত না ভাবলেও চলবে। ঠিক আছে জমিদার বাবু, আমার বলা উচিত ছিল, তাই আমি বললাম। এখন কি করবেন সেটা আপনার বিষয়। তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা এখন গ্রামের উদ্দেশ্যে বের হব। এদিকে সকাল থেকেই রমেশের বাড়ির সামনে গ্রামের লোকেরা ভিড় করে আছে। খাসির মাংসের বিরিয়ানির কথা শুনে সবাই ছুটে এসেছে। সবাই আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণের ভেতর রান্না শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এক এক করে সবাইকে মাংসের বিরিয়ানি দেওয়া হবে। সবাই টাকা নিয়ে এসেছো তো? রমেশ দাদা, আমরা সবাই টাকা নিয়ে এসেছি। আজ মজা করে খাসির মাংসের বিরিয়ানি খাবো। আর যে ধৈর্য ধরতে পারছি না দাদা, আর কতক্ষণ সময় লাগবে? আর খুব বেশি সময় লাগবে না, রান্না প্রায় হয়ে এসেছে। এদিকে বাড়িতে বসে রতন আর রাহুল ফন্দি বের করছে কিভাবে ওই রমেশের খারাপ কাজ ভেস্তে দেওয়া যায়। সকাল থেকেই দেখলাম রমেশের বাড়িতে বেশ লোকজনের ভিড় জমে আছে। তা তো হবেই, গ্রামের সব লোকজন না খেয়ে আছে। এমন সুস্বাদু খাবারের কথা শুনে বেশি টাকা দাম হলেও সবাই ছুটে যাবে। কিন্তু গ্রামের লোকজন তো আর জানে না যে এটা মরা খাসির মাংস। আর এজন্যই আমরা বুদ্ধি করে গ্রামের মানুষদের এটা বোঝাবো, সেই সাথে রমেশকে একটা উচিত শিক্ষা দেব। কিন্তু কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, শোনো ভালো করে। এরপর রাহুল রতনের কানে কানে একটা বুদ্ধি দেয়। ঠিক এই সময় জমিদার এসে উপস্থিত হয়। কই রে রাহুল, তাড়াতাড়ি টাকাগুলো বের করে দে, আমার আবার তাড়া আছে। কিন্তু জমিদার বাবু, আমি যে টাকা জোগাড় করতে পারিনি। এসব কথা তো এখন শোনার সময় নেই। আমি রমেশের বাড়ির সামনে আছি, টাকাগুলো বের করে ওখানে নিয়ে আয়। এই বলে জমিদার বাবু রমেশের বাড়িতে চলে যায়। সেখানে যেতেই বিরিয়ানির সুন্দর ঘ্রাণ জমিদারের নাকে এসে লাগে। ভুবন, মনে হচ্ছে রমেশের বাড়িতে বিরিয়ানি হচ্ছে। কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে বলতো। হ্যাঁ জমিদার বাবু, আমারও তো তাই মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি বিষয়টা কি। দাদা, আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, আমাকে তাড়াতাড়ি বিরিয়ানি দাও। এই নাও, দামটা রত্নার কাছে দিয়ে যাও। এ কি রে রমেশ, তুই তো দেখছি একেবারে বিরিয়ানির ব্যবসা খুলে বসেছিস। হ্যাঁ জমিদার বাবু, আমার নিজের খাসিটা কেটে তার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। বুঝতেই তো পারছেন গ্রামে যা খাবারের অভাব। তা তোমার বিরিয়ানির তো অনেক দাম, গ্রামের গরিব মানুষ এত টাকা দিয়ে কিনতে পারে? আমার খাসির মাংস তো অনেক ভালো, তার উপর বিরিয়ানি রান্নাটাও অনেক সুন্দর হয়েছে। ভালো জিনিস খেতে হলে তো একটু দাম বেশি দিতেই হবে। তাড়াতাড়ি আমাকে এক প্লেট বিরিয়ানি দে তো, খেয়ে দেখি কেমন হয়েছে। জমিদার বাবু তার কথা শেষ করা মাত্রই ভিড় ঠেলে ওখানে হাজির হলো রাহুলের মেয়ে মুন্নি। না জমিদার বাবু, আপনি এই বিরিয়ানি খাবেন না।
এটাতে তো মরা খাসির মাংস ব্যবহার করা হয়েছে। রমেশ, এই মেয়ে কি বলছে এসব? ওর কথা কি সত্যি? ডাহা মিথ্যে কথা জমিদার বাবু, আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না। জমিদার বাবু, আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি যে এটা রমেশ কাকার খাসি না। আচ্ছা, তাহলে প্রমাণ কর দেখি। ঠিক তখনই রতন আর রাহুল মিলে একটা খাসি ধরে নিয়ে আসে, ঠিক রমেশের মারা যাওয়া খাসিটার মতোই দেখতে। এই যে দেখুন জমিদার বাবু, এটাই রমেশের আসল খাসি। তাহলে রমেশ যে বলল ও নিজের খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে, মিথ্যে কথা বলছে। আর শুধু আপনার সাথে না, গোটা গ্রামবাসীর সাথেই মিথ্যে কথা বলছে ও। এবার কি বলবি রমেশ? ওরা কি ভুল বলছে? মানে জমিদার বাবু, এটা তো একদম আমার খাসির মতোই দেখাচ্ছে, মনে হচ্ছে সত্যি এটা আমার। তাহলে যে খাসি দিয়ে বিরিয়ানি রান্না হলো সেটা কোথায় পেলি? আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু, আমি এই মরা খাসিটাকে পুকুর পাড়ে পেয়েছিলাম। ভাবলাম খাসিটা মারা গিয়ে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, তাই কিছু টাকা লাভের জন্য আমি এটার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। এতে করে আপনার ধারের টাকাটাও আমি পরিশোধ করে দিতে পারবো। ছি ছি রমেশ, তাই বলে তুই মরা খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবি, আবার সেই বিরিয়ানি গ্রামের মানুষের কাছে বিক্রি করবি? ঠিক এই সময় দেখা গেল সামনে কয়েকজন লোক পেটের ব্যথায় মাটিতে বসে পড়েছে। জমিদার বাবু, এই বিরিয়ানি খেয়ে আমাদের খুব পেটে ব্যথা হচ্ছে। আমরা বুঝতে পারিনি যে এই মাংস এমন। আমরা এমন খারাপ কাজের বিচার চাই। দেখলেন তো জমিদার বাবু, এই দুঃসময়ে গ্রামের দুঃখী মানুষদের ধারের টাকা শোধ করার চাপ দিতে তারা অসৎ কাজ শুরু করেছে। আমি আপনাকে বারবার না করেছিলাম, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। সত্যি আমার কাজটা করা একদমই ঠিক হয়নি। এই অপরাধের শাস্তি হিসেবে গ্রামের সব লোককে রমেশ বিনা খরচে 2 দিন খাওয়াবে। জয় জমিদার বাবুর জয়। সেই সাথে সবার ধারের টাকা পরিশোধের সময় আমি 6 মাস পিছিয়ে দিলাম। সবাই মন দিয়ে কাজ করো, নিজেদের খারাপ অবস্থা কাটিয়ে ওঠো। রমেশের আর কিছুই করার রইল না, সে জমিদারের দেওয়া শাস্তি মাথা পেতে নিল। সবাই যে যার বাড়িতে চলে গেলে একটা লোক ছুটতে ছুটতে এলো। আরে এই তো আমার খাসি, আমি সারা মাঠে খোঁজ করেও পাচ্ছিলাম না। কে বলছেন এসব? এটা আপনার খাসি, তাহলে আমারটা কোথায়? তা আমি কি করে বলবো? আমার খাসি আমারে ফেরত দাও। কি হচ্ছে এসব রাহুল দাদা? যা হচ্ছে একদম ঠিকই হচ্ছে। এই খাসিটা ওনারই। আমরা তোমার খারাপ কাজ ধরিয়ে দেওয়ার জন্য ওনার খাসি না বলে নিয়ে এসেছিলাম। আর আমাদের বুদ্ধি একদম কাজে লেগেছে। তুমি নিজের মুখেই শব্দ স্বীকার করে নিয়েছো, আসলে মারা যাওয়া খাসিটা তোমারই। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! আমার একল অকল দুকুলি গেল। না পারলাম খাসিটাকে বিক্রি করতে, আর না পারলাম মাংস দিয়ে বিরিয়ানি বিক্রি করতে। জমিদার বাবু তার কথা মতো কাজ করলো। রমেশও আর কখনো এমন খারাপ কাজ করলো না। গ্রামের মানুষের সাথে মিলেমিশে সে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।